আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো যে আমরা হচ্ছে জিবে পরিবহনের যে প্রথম ক্লাসটা, সেই ক্লাসটা আসলে তোমরা সবাই করেছো। ক্লাসটা হয়ে গিয়েছে লাইভ, কিন্তু তার কিছু পার্ট আমরা আসলে ওই ক্লাসে শেষ করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো চ্যাপ্টারটা অনেক বড়। তো 3 ঘন্টা ক্লাসের পরেও দেখা যায় যে আরও অনেক কিছু থাকে, তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য আসলে ওই দিন আর ওই ক্লাসটা করাই না। তো এটার দ্বিতীয় পার্ট, তাহলে জিবে পরিবহনের সেকেন্ড পার্ট, এটা হচ্ছে আজকে আমি রেকর্ডিংটা দিব। এই কারণে যেহেতু আসলে তোমাদের উইক শেষ, তো তোমাদের লাইভ ক্লাস নেওয়ার মতো শিডিউল আসলে হয়নি, এই জন্য আমরা এটা রেকর্ডিং করে তোমাদেরকে দিচ্ছি। তো আজকে মেইন যে আমাদের টপিকটা, সেই টপিকটা হচ্ছে হৃৎপিণ্ড। তাই না? হৃৎপিণ্ডের যে অংশটা, সেই অংশটাই বাদ ছিল। তো হৃৎপিণ্ডের গঠন কীরকম, হৃৎপিণ্ডের ভিতরে ব্লাড সার্কুলেশন কীরকম হয়, তারপরে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডজনিত কিছু রোগ, এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে আমাদের যে রক্ত দান করা, একজনকে যে আরেকজনকে আমি রক্ত দান করব, এক বন্ধু আরেক বন্ধুকে যে রক্ত দেয় বিভিন্ন তার যখন বিভিন্ন রকম সমস্যায় আমাদের আসলে রক্ত দান করতে হয়, কারণ আমরা জানি যে রক্ত আমরা উৎপাদন বাইরে থেকে করতে পারি না, একমাত্র হিউম্যান বডি ব্লাড তোমার হচ্ছে প্রডিউস করতে পারে। তো কিভাবে কাকে আমি রক্ত দিতে পারবো, কাকে দিতে পারবো না, এই যে গ্রুপিংয়ের জিনিসটা, ব্লাড গ্রুপিংয়ের, তো এই জিনিসটা আসলে অনেকেই জানতে চেয়েছো, এটা এক্সপ্লেন করব। তো তার আগে প্রথমেই আমরা চলে যাই হৃৎপিণ্ডে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডের একটা খুবই সুন্দর একটা 3D মডেল, এবং আমি আসলে খুবই মানে ভালো লাগতেছে যে আসলে আমাদের টেকনোলজি এই লেভেলে গিয়েছে যে এরকম একটা 3D মডেল আমি তোমাদেরকে দেখাতে পারছি। আমরাও যখন পড়তাম, আমি তো আসলে খুব একটা পুরান কেউ না, নতুন মানুষ, তাও আমরা যখন পড়তাম 9-10, এরকম মডেল, এরকম রিয়ালিস্টিক জিনিস আমরা আসলে চিন্তাও করতাম না। আমরা বইয়ের মধ্যে একটা 2D মডেল ছিল, এই 2D মডেল দেখতাম। আর আমি যখন মেডিকেলে আসি প্রথম বর্ষে, তখন আমাদের অ্যানাটমি পড়া হয়। ওই অ্যানাটমির মধ্যে আমি হচ্ছে এই হৃৎপিণ্ডটা সরাসরি হাতে নিয়ে তখন দেখতে পারি যে আসলে হৃৎপিণ্ডটা, হিউম্যান হৃৎপিণ্ড বা হিউম্যান হার্ট কেমন হয়। কিন্তু আমরা টেকনোলজির কারণে এখন আসলে দেখো পুরা একদম 3D, আমরা এইটা বাইরে থেকে কেমন দেখতে, এই যে এটা হচ্ছে বাইরে থেকে দেখতে, ঠিক আছে, এরকম দেখতে একদম তো আসলের মতো হবে না, তাও খুবই রিয়ালিস্টিক। এই যেগুলি হচ্ছে আমাদের যেই রক্তনালীগুলি থাকে, বিভিন্ন রকম রক্তনালী আছে, আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটা। আর এটা যদি আমরা কেটে ফেলি, মাঝখান দিয়ে কেটে ফেলি, তাহলে ভিতরের অংশটা আমরা দেখতে পারবো। এই যে এখানে ভিতরে দুইটা দরজার মতো দেখতে পাচ্ছি, এই দুইটা দরজার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, কোনটার নাম কি, কোনটা কি কাজ করে। এইখানে যদি আমরা একটু উপরের দিকে তাকাই, এইখানেও কিন্তু একটা দরজার মতো আছে, তাই না? এদেরকে বলে কপাটিকা। তো এই জিনিসগুলোর নাম কি, কোন অংশের নাম কি, এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা শিখবো। তাহলে প্রথমেই আমি যদি এই মডেল থেকেই তোমাদেরকে একটু হৃৎপিণ্ডের গঠনটা ব্যাখ্যা করি। এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই আছে, হৃৎপিণ্ডের গঠন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা একটু যাই। এইটা হচ্ছে আমাদের পুরো হৃৎপিণ্ড। এই পুরো হৃৎপিণ্ডের এই যে ভিতরের অংশটা, এটাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। সবাই একটু খেয়াল করো, প্রধানত আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে আমাদের ডান পাশ, এটাকে যদি আমরা বডির ডান পাশ চিন্তা করি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বডির ডান অংশ, তাহলে হৃৎপিণ্ডের ডান অংশ। এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম অংশ। তাহলে প্রথমে আমরা 2টা অংশে ভাগ করতে পারি, একটা ডান অংশ, একটা হচ্ছে বাম অংশ। এই ডান অংশ বাম অংশের পরে আমরা উপরে নিচে 2টা অংশে ভাগ করতে পারি, যেটা এইখানে এই যে আমাদের ছিদ্রটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছি, এই ছিদ্র দিয়ে আলাদা করা, এর উপরে একটা পার্ট আছে, এর উপরে একটা পার্ট আছে। তাহলে এখানে 2টা পার্ট, এখানে 2টা পার্ট, মোট 4টা পার্টে আমি পুরা হৃৎপিণ্ডটা ভাগ করতে পারি। তাহলে আমরা বাচ্চাকাল থেকে শুনে আসতেছি যে মানুষের হৃৎপিণ্ড বা হিউম্যান হার্ট 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই 4 প্রকোষ্ঠের প্রমাণ পাইলাম, এই হচ্ছে আমাদের 4 প্রকোষ্ঠ। এই ছিদ্রের উপরে একটা প্রকোষ্ঠ, এর নিচে একটা প্রকোষ্ঠ, এই ছিদ্রের উপরে একটা প্রকোষ্ঠ, নিচে একটা প্রকোষ্ঠ। তাহলে ডানে 2টা প্রকোষ্ঠ, বামে 2টা প্রকোষ্ঠ। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন যদি আমরা যাই নাম কীরকম, কি নাম এখানে আছে। এই যে আমাদের ডান পাশের উপরের অংশ, ঠিক আছে, এটাকে বলে ডান অ্যাট্রিয়াম, ইংলিশে বলে ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, বাংলায় বলে ডান অলিন্দ, ইংরেজিতে বলে ডান অ্যাট্রিয়াম। নিচের যে অংশটা, এই যে ছিদ্রপথের নিচের এই যে পুরো খালি জায়গাটা যেটা আমি দেখতেছি, এই যে চেম্বারটা, ঠিক আছে, এই চেম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে ডান নিলয়, বাংলায় বলে ডান নিলয়, আর ইংরেজিতে বলে ডান ভেন্ট্রিকল, ঠিক আছে। ডান মানে হচ্ছে আমাদের অবশ্যই রাইট ভেন্ট্রিকল, আর বাংলায় বলবে ডান নিলয়। আমি যদি বাম পাশে আসি, এই বাম পাশেও ঠিক সেমভাবে আমরা যদি উপরের দিকে চিন্তা করি, ঠিক উপরের দিকে আমাদের যে অংশটা, সেটাকে আমরা বলতেছি বাম অলিন্দ বা বাম ভেন্ট্রিকল, আর মানে লেফট ভেন্ট্রিকল। আর নিচের দিকে আসি, নিচের দিকে থাকবে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়, আর উপরের দিকে থাকবে অ্যাট্রিয়াম বা অলিন্দ, বাম অলিন্দ বা লেফট অ্যাট্রিয়াম।
তাইলে সিম্পল জিনিস, উপরে যে দুইটা থাকে বুঝো, উপরে যে দুইটা থাকে তাকে বলে অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিচে যে দুইটা থাকে তাকে বলে নিলয় বা ভেন্ট্রিকল। এখন ডান বাম তুমি ভাগ করে নিতে পারো, নিচেরগুলো থাকবে ভেন্ট্রিকল বা নিলয়, উপরেগুলো থাকবে অলিন্দ বা অ্যাট্রিয়াম। সিম্পল জিনিস। ওকে, এখন আমাদের এই জায়গায় আসি যে ভাই এই দরজাগুলি দরকার কি? এই দরজাগুলির মধ্যে এই যে ছিদ্রগুলির মধ্যে এই যে দেখো ছিদ্র খুব সুন্দর করে দেখা যাচ্ছে, তাই না? এই ছিদ্রগুলির মধ্যে এই যে এরকম কিছু দরজার মতো পাল্লা দেওয়া আছে, এই যে এরকম কিছু মাংসের পিণ্ড আছে, এগুলি বন্ধ হইতে পারে, খুলে যেতে পারে। এগুলির দরকারটা কি? এই যে এখানে দেখো বন্ধ, এখানটা বন্ধ বাট এখানেটা খোলা, তোমার দুই রকমভাবে দেখানো হয়েছে, একটা বন্ধ একটা খোলা। ভাই এটার দরকারটা কি? আপনি আমাকে এটা একটু বলেন যে এটা কেন দেওয়া হয়েছে, আল্লাহ কেন দিছে, এটা দরকারটা কি? সো এটার দরকার হচ্ছে গিয়ে উপরের রক্ত আর নিচের রক্তের মধ্যে ডিভিশন করার জন্য, উপরের রক্ত নিচের রক্ত যাতে মিক্স না হইতে পারে, উপর থেকে রক্তটা এসে নিচে জমা হয়। এখন কোন জায়গার রক্ত কোথায় যায় এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ রক্ত সব দেখতে একরকম হলেও তার মধ্যে কিন্তু ডিভিশন আছে। আমাদের হার্টের ভিতরে, হৃৎপিণ্ডের ভিতরে যদি যাই তাহলে মেইনলি রক্ত থাকবে দুই রকম। একটা হচ্ছে কি আমাদের অক্সিজেন জনিত রক্ত, মানে অক্সিজেন মিক্সড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড বলি আমরা। আর একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে যেখানে অক্সিজেন নাই বা কম পরিমাণে আছে, মেইনলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে রক্ত হতে পারে দুই রকম, একটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত যদি মিক্সড হয় তাহলে কিন্তু সমস্যা, এটা কিন্তু আমাদের বডিতে কখনো মিক্সড হয় না। তো হৃৎপিণ্ডের মধ্যে একটা ক্লিয়ার ডিভিশন তৈরি করা হয়, যার কারণে এই অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাতে মিক্সড না হতে পারে। এখন আমরা একটু দেখি জিনিসটা কিভাবে হবে। আর ওই ডিভিশন করার জন্যই এই আমাদের দুটো দরজা দরকার। একটারে বলে হচ্ছে ট্রাইকাসপিড, তিনটা পাল্লা বিশিষ্ট, তিন কাস্প বিশিষ্ট, এটা বলে ট্রাইকাসপিড কপাটিকা বা ভালভ। আর আইটাকে বলে বাইকাসপিড, বাম দিকে যেটা থাকবে সেটাকে বলে বাইকাসপিড ভালভ, মানে দুইটা কাস্প থাকবে। আর ডান দিকে যেটা সেটাকে বলে ট্রাইকাসপিড ভালভ বা তিনটা ভালভ যেটা যুক্ত। ট্রাই মানে তিন, আর কপাটিকার মানে হচ্ছে ভালভ, ইংলিশে বলে ভালভ, বাংলায় বলে কপাটিকা মানে দরজা। খুবই সিম্পলি যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথমে আমরা যদি ডান পাশটা নিয়ে একটু কিভাবে রক্তটা আসবে, তারপর আমরা বাম পাশে যাচ্ছি। ডান পাশের যে উপরে অংশটা নাম কি ছিল, আবার একটু রিক্যাপ করো মনে মনে, আমরা একটু আগে বলছি ডান দিকের উপরের অংশটাকে বলে ডান অলিন্দ বা ডান অ্যাট্রিয়াম, তাই না? আচ্ছা, এখন এই ডান অ্যাট্রিয়ামের মধ্যে এই যে উপরে কিছু নালী দেখতেছি, নিচের দিকেও নালী থাকবে, এই যে একটা নিচের দিকে নালী, ঠিক আছে? আমি যদি আবার একটু ঘুরে পেঁচে দেখা, এই যে একটা নিচের দিক থেকে নালী আছে, আবার যদি আমি উপরে যাই উপরের দিক থেকে একটা নালী আছে, এই যে উপর দিক থেকে নালী আছে। এই দুইটার উপরেরটাকে বলা হয় সুপিরিয়র ভেনা ক্যাভা, নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র ভেনা ক্যাভা ইংলিশে, ঠিক আছে? তুমি যদি বাংলায় তোমার বইয়ে দেখো দেখবে যে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। তাহলে ঊর্ধ্ব মহাশিরার নাম কি? সুপিরিয়র ভেনা ক্যাভা, ঊর্ধ্ব মানে সুপিরিয়র উপরের দিকে, নিম্ন মহাশিরার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র মানে নিচের দিকে। তো এই হচ্ছে দুইটার নাম, তুমি বইয়ের মধ্যে যখন পড়বা তখন এটা দেখতে পারবা যে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা উপরের দিক থেকে, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা নিচের দিক থেকে। এই দুইটা নালী দিয়ে, এই দুইটা ভেনা ক্যাভা দিয়ে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার বডির হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে এসে জমা হয়, তোমার বডির ডান অ্যাট্রিয়ামে এসে জমা হয়, ঠিক আছে? সব জায়গা থেকে। তাহলে উপর থেকে যে নালীটা আছে এটা কই থেকে আনবে? তোমার হৃৎপিণ্ডের উপরের যে অংশ, তোমার ঘাড়, গলা, মস্তিষ্ক, এই অংশের রক্তগুলি এনে তোমার হৃৎপিণ্ডে জমা করবে। আর নিচের যে অংশটা আছে, এই যে আমাদের নিম্ন মহাশিরা বা মানে কি ছিল ইংলিশে ইনফিরিয়র ভেনা ক্যাভা, এইটা তোমার নিচ থেকে রক্তগুলি এনে পুরো বডির যে নিচের অংশ, তাই না? তোমার মানে উদরের অংশ, পেট বাংলায় আমরা যেটা বলি পা, এই অংশ থেকে রক্তগুলি নিয়ে এসে তোমার হৃৎপিণ্ডে জমা করবে। সবগুলি কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কারণ আমরা জানি আমাদের বডির মধ্যে অক্সিজেন ইউজ করে শক্তি যখন তৈরি হয় তখন বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা পরিবেশে বের করে দিই, নাকের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে বের করে দিই। তো এইখানে এসে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত জমা হইল কোথায়? ডান অ্যাট্রিয়ামে। যখন জমা হবে পুরাটা ভরে যাবে, একটা প্রেশার ক্রিয়েট হবে না? একটা চেম্বার, দেখো একটা ক্লোজড রুম, এই রুমের ভিতরে অনেক মানুষ একসাথে ঢুকলো, তাহলে একটা প্রেশার ক্রিয়েট হবে না? তো এইখানেও যখন একটা ক্লোজড রুম, এর ভিতরে অনেকগুলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করলো, তাহলে এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে। এই প্রেশারের কারণে এই যে ছিদ্রটা, এই যে নিচের ছিদ্রটা, এটার নাম কি দিয়েছিলাম আমরা? ট্রাইকাসপিড, তিন পাল্লা বিশিষ্ট কপাটিকা বা দরজা। এই ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যাবে, মানে প্রেশারের কারণে খুলে যাবে। খুলে সব রক্ত এইখানে এসে জমা হবে,
এই চেম্বারে এসে জমা হবে। এটার নাম কি দিয়েছিলাম? এটা হচ্ছে ডান নিলয় বা ডান ভেন্ট্রিকল। তাহলে এই যে ডান ভেন্ট্রিকল, এই ডান ভেন্ট্রিকলে এসে সব রক্ত জমা হবে। কেমন রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত সব রক্ত এখানে এসে জমা হইলো। এরপরে আমরা একটু বাম দিক নিয়ে চিন্তা করি। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত জমা আছে, ওকে ভালো কথা। এখন আমরা বাম দিক নিয়ে চিন্তা করি। তাহলে এখন কিন্তু বাম দিক পর্যন্ত কোনো রক্তই যায় নাই, সব ডান দিকে। বাম দিকে কি হবে? বাম দিকে এইখানে এই যে দেখো কতগুলি ছিদ্র আছে, ঠিক আছে? এইখানে এটার বলা হয় পালমোনারি ধমনী, ঠিক আছে? পালমোনারি ধমনী, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস জনিত। তাহলে ফুসফুস থেকে কিছু নালী এই ছিদ্র দিয়ে আমাদের বাম দিকে আসে। এই যে দেখো ছিদ্রগুলি দেখতেছি, দুইটা এখানে দেওয়া আছে। তো এইরকম দুইটা আমাদের নালী আসবে, আরও দুইটা আছে, চারটা মোট আমাদের পালমোনারি ধমনী এখানে আসবে, যার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত, ঠিক আছে? সরি, পালমোনারি শিরা বলতেছি, এটাকে আমরা বলি পালমোনারি শিরা, মানে হচ্ছে ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দের মধ্যে আসবে। কারণ ফুসফুসের মধ্যে আমরা শ্বাস নেওয়ার ফলে কি অক্সিজেনযুক্ত রক্ত কোথায় থাকে? ফুসফুসে। কারণ অক্সিজেনটা কোথায় আসে? প্রথম আসে ফুসফুসে, আমাদের লাংসের মধ্যে। আমি যখন শ্বাস নেই, ধরো আমি শ্বাস নিলাম, শ্বাস নিলে কি হইলো? আমার বডির ভিতরে লাংসের মধ্যে আমাদের যেই অক্সিজেনটা, সেই অক্সিজেনটা প্রবেশ করলো, করে সেটা রক্তের সাথে যুক্ত হইলো। তাহলে রক্তটা হয়ে গেল কি অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনযুক্ত রক্ত। সেই অক্সিজেনযুক্ত রক্ত এই দুটা নালীর মাধ্যমে ফুসফুস থেকে এইখানে এসে জমা হবে। এটা কি? এটা হচ্ছে বাম অলিন্দ বা বাম ভেন্ট্রিকল। তাহলে এই লেফট ভেন্ট্রিকল বা বাম অলিন্দের মধ্যে এসে সব অক্সিজেনযুক্ত রক্ত জমা হইলো। এইখানেও তো একটা প্রেশার ক্রিয়েট হবে, তাই না? রক্ত জমাট হতে হতে এই চেম্বারটার ভিতরে একটা প্রেশার ক্রিয়েট হবে। যখন প্রেশারটা অনেক বেড়ে যাবে, তখন এইখানের যে দরজাটা আছে, এই যে আমরা ছবিতে দেখতেছি, এইখানে এটা কি বাইকাস্পিড কপাটিকা, দুই পাল্লা বিশিষ্ট কপাটিকা বা ভালভ। এটার একটা অপর নাম আছে, বলে মাইট্রাল কপাটিকা। এটা দেখতে নাকি অনেকটা খ্রিস্টানদের বিশপের টুপির মতো, ওইটাকে বলে মাইট্রাল, ওইখান থেকে নামটা আসছে। যদি আমার কোনো দেখা মনে হয় না যে এরকম টুপির মতো কিছু, তো ও ওই মাইট্রাল কপাটিকা খুলে ফেলবে। অক্সিজেনেটেড ব্লাডের যে প্রেশার, সেই প্রেশারে এই মাইট্রাল বা বাইকাস্পিড কপাটিকাটা খুলে যাবে। যখন খুলে যাবে, সব ব্লাড এইখানে আইসা জমা হবে। এটা হচ্ছে আমাদের বাম দিকের নিলয় বা বাম ভেন্ট্রিকল। আমরা বলছিলাম নিচের দুইটাই নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে বাম দিকের ভেন্ট্রিকলে এসে সব অক্সিজেনযুক্ত রক্ত, বাম দিকের যে নিলয়, দুইটা নিলয় বা দুইটা ভেন্ট্রিকল কিন্তু এখন রক্ত দিয়ে পূর্ণ। আমরা যদি চিন্তা করি যে বা ডান দিকে কি, ডান দিকে কার্বন ডাই অক্সাইড রক্তে পুরোটা ভরা, আর বাম দিকে অক্সিজেনযুক্ত রক্তে পুরোটা ভরা। ওকে, বুঝতেছি। তাহলে এইখানে আমরা একটু এটাকে আমরা যদি একটু বলি, এইখানে আছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর এইখানে আছে অক্সিজেন যুক্ত রক্ত। এইখানে পুরাটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তে ভরা। আমি যদি এটাকে একটু মার্ক করে দিই, এই যে পুরাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিলয়, ডান দিকের নিলয়, আর এটা হচ্ছে গিয়ে বাম দিকের নিলয়। সো এই বাম দিকের নিলয় পুরাটা হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেন যুক্ত রক্তে ভরা। এখন জিনিসটা কি হবে, ঠিক আছে? এখন কি হবে আমরা একটু মুছে ফেলি। তাহলে এটা এতক্ষণ পর্যন্ত আমরা পরে ক্লিয়ার যে সব দিকে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে এইখানে জমা হয়েছে ডান দিকের নিলয়ে, আর সব পুরা বডি যেটা ফুসফুস থেকে মেনলি আসে অক্সিজেন যুক্ত রক্ত এসে এইখানে জমা হয়েছে বাম দিকের আমাদের নিলয়ের মধ্যে। আচ্ছা, এখন আমরা একটু মুছে ফেলি, কারণ এটা না বুঝলে আমি অ্যানিমেশনটা ঘুরাইতে পারবো না। আচ্ছা, দরকার নেই। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখতেছি সবাই। আচ্ছা, তাইলে এখন কি হবে? এখন এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা তুমি লজিক্যালি চিন্তা করো যে এটাকে কই নেওয়া দরকার? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় নিয়ে যাওয়া দরকার? ফুসফুসে নিয়ে যাওয়া দরকার। কারণ ফুসফুসের মাধ্যমে আমি কী করবো, জিনিসটা বাইরে বের করে দেবো। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে নেওয়া দরকার, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা আলাদা করে বাইরে বের করে দিব, রক্তটা আবার চলে আসবে। আর অক্সিজেন যুক্ত যে রক্তটা, সেটা কি আমার পুরা বডিতে দেওয়া দরকার, কারণ পুরা বডিতে অক্সিজেনের চাহিদা আছে। অক্সিজেন পুরা বডির প্রত্যেকটা কোষ চায়। তাহলে এইখানে যে রক্তটা আছে অক্সিজেনযুক্ত রক্ত, সেই রক্তটা পুরা বডিতে সাপ্লাই দিতে হবে। আর এইখানে যে রক্তটা আছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটাকে আমার ফুসফুসে নিয়ে যেতে হবে। ফুসফুসে নিয়ে গেলে কি হবে? ফুসফুসেটাকে বাইরে বের করে দেবে। খুবই সিম্পল জিনিস। ওকে, এখন আমরা দেখি এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এই যে নালীপথ, ঠিক আছে, এই নালীপথের মাধ্যমে, এটা বলে পালমোনারি ধমনী।
এটা কি বলে? এটা বলে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এই জিনিসটা বের হয়ে চলে যাবে ফুসফুসের মধ্যে। এই যেখানে একটা দরজার মাধ্যমে আলাদা করে দেখতেছি, এই যে দরজা, এটাকে বলে অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার কপাটিকা। এই সেমি লুনার কপাটিকা দিয়ে আমাদের রক্তটা বের হয়ে ফুসফুসে চলে যাবে এবং ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা আলাদা হয়ে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে চলে যাবে, আমাদের নাকের মাধ্যমে বের করে দিব, আর আমাদের যে ভিতরের যেই রক্তটা সেই রক্তটা থেকে যাবে। তাহলে এইখানে যে কপাটিকা, সেই কপাটিকাটা কেন দেওয়া হয়েছে? রক্তটা যখন আমি দিক দিয়ে বের করব, যাতে রক্তটা আবার ব্যাক না আসতে পারে, পিছন দিকে না আসতে পারে। এই কারণে যাওয়ার পরে দরজাটা লেগে যায়, এবং দরজা লেগে গেলে আমাদের রক্তটার পিছন দিকে আসতে পারে না। এই কারণে এই কপাটিকাটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটাকে বলে সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এটা গেল আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা ডান নিলয়ের কথাবার্তা। ডান নিলয় এইভাবে কাজ করতেছে। আমি যদি বাম নিলয়ের মধ্যে যাই কি হবে? বাম নিলয় থেকে রক্তটা কই দেওয়া দরকার? রক্তটা দেওয়া দরকার সারা দেহের মধ্যে, সারা বডিতে। আমি যদি একটু ঘোরাই, এই যে দেখো, এই যে আমরা লুকানো আরেকটা দরজা পাই গেছি, তাই না? আমাদের বাম নিলয়ের ভিতরে, এটা কিন্তু বাম নিলয়, সেই বাম নিলয়ের ভিতরে এই যে একটা লুকানো দরজা, সেই দরজা দিয়ে রক্তটা বের হয়ে কোথায় যাবে? রক্তটা যাবে সারা বডিতে। তাহলে এই যে রক্ত নালীটা, এটা একটা কপাটিকা, এটাকে বলে সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এটাকে যদি আমরা ফলো করি, যেটা কই যেতেছে, চলো এটাকে আমরা যদি ফলো করি, এই যে দিক দিয়ে বের হয়ে জিনিসটা এই যে এদিক দিয়ে বেরোতেছে, ঠিক আছে? যে এই নালীতে এদিক দিয়ে বের হয়ে এই দিক থেকে বের হবে, এই যে নালীগুলো আছে, ঠিক আছে? এই নালীর একটাকে বলে হচ্ছে কি আমাদের মহাধমনী, ঠিক আছে? অ্যাওর্টা বলে এটাকে, অ্যাওর্টা বা মহাধমনী। এই মহাধমনী থেকে সব ধমনী সৃষ্টি হয়ে পুরো বডিতে অক্সিজেনযুক্ত রক্তটা ছড়িয়ে পড়ে। তাহলে আমাদের কি ছিল? আমরা আবার একটু রিক্যাপ করি। আমরা যদি এটাকে এইখানে একটু কাছে নিয়ে আসি, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের বাম নিলয়। বাম নিলয়ে ফুসফুস থেকে আসা অক্সিজেনযুক্ত রক্ত জমা হয়েছিল, এতক্ষণ আমরা জমা করছি। সেই জমাকৃত রক্তটা এই ছিদ্রপথ, এই যে ছিদ্রপথ, সেই ছিদ্রপথ থেকে বের হয়ে এই যে নালীটা আমাদের আছে, এই নালী দিয়ে বের হয়ে যাবে, এই যে নালীটা মাঝখানের, ঠিক আছে? এই মাঝখানে এটাকে বলে অ্যাওর্টা। এই যে এটাকে বলে অ্যাওর্টা বা মহাধমনী। সো এইটাকে হচ্ছে মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে কই গেল, এই যে এদিক দিয়ে সব রক্তগুলি বের হবে, এদিক দিয়ে সব রক্ত বের হয়ে এটা হচ্ছে মহাধমনী। ঠিক আছে, মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে পুরা দেহের মধ্যে রক্তগুলি ছড়িয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমাদের পুরা ব্লাড সার্কুলেশন। তাহলে আমাদের এটাকে মুছে ফেলি, এটাকে দরকার নাই। এই হচ্ছে আমাদের পুরো হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড কেমনে কাজ করে, কোন জায়গায় কি ব্লাড যাচ্ছে, তোমরা এখন আমাকে একটু বলো। এই যে আমরা অক্সিজেনযুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে আনছি, দুইটা রক্ত কি মিক্সড হয়েছে একবারের জন্য? কোনো জায়গায় কিন্তু রক্তটা কোনো সংস্পর্শে আসে নাই। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল দিয়ে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে চলে গেছে, আর অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে প্রবেশ করে বাম ভেন্ট্রিকল বা বাম অলিন্দ, বাম নিলয় হয়ে এই ভিতরের যে নালীপথ, কই গেল, এই যে ভিতরের দরজা, ঠিক আছে? এই যে ভিতরে লুকানো দরজা, এই ভিতরে লুকানো দরজা দিয়ে বের হয়ে সে আমাদের মহাধমনী হয়ে, এটা হচ্ছে মহাধমনী, সেই মহাধমনী হয়ে সে পুরো বডিতে চলে গেছে। এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এটা কমেন্টে তোমরা বলবা, যেহেতু এটা লাইভ না, আমি আসলে একটু কেমন কেমন লাগতেছে, কারো কমেন্ট দেখতে পারতেছি না, তো তোমরা কমেন্টে এই আনসারটা দিবা যে এই ডান দিকেরটা আর বাম দিকেরটা, এখানে মানে ভিডিও পজ করে আনসার দিয়ে পরে ভিডিও দেখতে হবে, আমি আনসার দিয়ে দিব। বাম দিকের যে নিলয়, ডান দিকে নিলয়, এই দুইটার যে প্রাচীরের মধ্যে কোন প্রাচীরটা মোটা, কোন প্রাচীরটা পুরু, এটা বেশি পুরু না এটা বেশি পুরু, এবং কেন? এই আনসারটা ভিডিও পজ করে এখন কমেন্টের মধ্যে দাও, ঠিক আছে? আমি কমেন্টে দেখবো, আমি তোমাদেরকে বিশ্বাস করি যে তোমরা আসলে ভিডিও পজ করে এখন কমেন্টে লিখছো, তারপরে আমার আনসারটা শুনবা। দেখো আনসারটা খুবই সিম্পল, আনসারটা হচ্ছে কি অবশ্যই বাম দিকের যে নিলয় আছে সেই নিলয়ের এটা পুরো, এই আমাদের এই যে চামড়াটা, ঠিক আছে, এই যে প্রাচীরটা, এই প্রাচীরটা বেশি পুরো, এই প্রাচীরটা কম পুরো। কেন? কারণ এইখানের যে রক্তটা আছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা শুধুমাত্র ফুসফুসে নিতে হয়,
আর কোথাও নেওয়ার দরকার নেই, কার্বন ডাইঅক্সাইড এদিক থেকে বেরে ফুসফুসে চলে যায়, আর কোথাও যায় না। কিন্তু এইখানে যে রক্তটা আছে এটা কি অক্সিজেনযুক্ত রক্ত, এটা এদিক থেকে বের হয়ে মহাধমনী দিয়ে বের হয়ে পুরা বডিতে যায়। তাহলে একটা জিনিস শুধু ফুসফুসে যায় তার জন্য বেশি বল প্রয়োগ করতে হবে, নাকি একটা জিনিস পুরা বডিতে যায়, সারা দেহে যায়, একদম পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত যায়, এটাতে বেশি স্কুইজ করতে হবে, পাম্পটা বেশি করতে হবে? অবশ্যই এটাতে পাম্প বেশি করতে হবে, এবং পাম্প বেশি করতে হলে কি করা লাগবে, আমাদের প্রাচীরটা পুরো করা লাগবে, কারণ আমাদের এই প্রাচীরটাই কিন্তু মেনলি পাম্পটা করে। আমরা যে বলি না হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন, এই যে পাম্পিং অ্যাকশনটা, এই পাম্পিং অ্যাকশনটা কে করে, এই প্রাচীরটা করে। ঠিক আছে, এই প্রাচীরটা যেহেতু করে, তো এই বাম দিকের প্রাচীরটাই মোটা হইতে হবে, কারণ বাম দিকের প্রাচীরটা বেশি জোরে প্রেস করতে পারবে, যখন মোটা হবে শক্তি বেশি হবে, প্রেস জোরে করতে পারবে, এবং সারা বডিতে সে ব্লাডটা ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, তো আশা করি সবাই ঠিক উত্তর দিছো কমেন্টে। তো এই হচ্ছে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের আমাদের যে কার্যবিধি, আমাদের বইয়ের মধ্যে সব দেওয়া আছে, তোমরা পড়তে পারো। এখানে হৃৎপিণ্ডের আবরণ দেওয়া আছে, হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম, বইয়ের মধ্যে গেলেই পাবা, পেরিকার্ডিয়াম বলে। এবং হৃৎপিণ্ডের যে প্রাচীর, এই যে প্রাচীর, এটা 3টা স্তরে তৈরি হয়, একটাকে বলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, 3টা স্তর। এই 3টা স্তর নিয়ে এই প্রাচীরটা গঠিত। আবার বলি এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এইগুলো আমাদের একটু বেসিক জিনিস, বইয়ের মধ্যে দেওয়া আছে, বাট মেইন ফাংশনটা আমি এখান থেকে বোঝাইলাম। এটা কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, ব্লাড যে ফাংশন কেমনে করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি একটু হৃদস্পন্দনটা দেখি এবং আমাদের কি বলে এটাকে বিপি, ব্লাড প্রেশারটা দেখি, এটা আমাদের পরবর্তী টপিক। আমি তো বই অনুযায়ী পড়াচ্ছি, বইয়ের পরবর্তী টপিক হচ্ছে হৃদস্পন্দন এবং আমাদের ব্লাড প্রেশার। তো হৃদস্পন্দনটা কেমনে হয় আমরা যদি একটু দেখি, এই যে তোমরা একটু ভিডিওতে খেয়াল করো, এই যে আমাদের একটা পাম্পিং অ্যাকশন হচ্ছে, দেখো বিভিন্ন জায়গায় পাম্পিং অ্যাকশন হচ্ছে। ঠিক আছে, এই প্রত্যেকটার আলাদা আলাদা একদম তুমি 2 ঘন্টা যাবত এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পারবো, প্রত্যেকটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে। বাট সিম্পলি যদি চিন্তা করি, এই অ্যাকশনটা, এই জিনিসটা তোমার বডিতে প্রতিনিয়ত হচ্ছে, তোমার বডিতে প্রতিনিয়ত। এই যে আমি এতক্ষণ যখন ক্লাস নিচ্ছি, এই ক্লাসের প্রত্যেকটা মিনিটে কিন্তু আমার এই অ্যাকশনটা, তোমাদেরও এই অ্যাকশনটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হৃদস্পন্দন। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ড একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে। তুমি যদি এখানে খেয়াল করো, এই যে একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে। এইখানেও সেম, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে, তাই না? প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন। এই যে প্রসারণ সংকোচন হচ্ছে, এটা 2 জায়গায় হয়। এই যে একবার এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, এখানে হচ্ছে, এটা হচ্ছে ভেন্ট্রিকল। এবং এই যে দেখো আমাদের একবার কপাটিকাগুলো খুলতেছে, একবার বন্ধ হইতেছে, একবার খুলতেছে, একবার বন্ধ হইতেছে, এই যে বন্ধ খোলা, খোলা বন্ধ, খোলা বন্ধ। বুঝতেছি? তাহলে এইভাবে আমাদের পুরা হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন প্রতি মিনিটে কয়েকবার, ঠিক আছে, 70 বা 60 বার করে আমাদের হৃদস্পন্দনটা হচ্ছে, এটাকে বলি আমরা হার্টবিট। ঠিক আছে, এই হার্টবিটের সময় আমাদের যে ব্লাডের প্রেশারটা থাকে, দেখো যখন সংকুচিত হয় তখন রক্তের একটা প্রেশার থাকে, যখন প্রসারিত হয় তখন রক্তের একটা প্রেশার থাকে। ঠিক আছে, রক্তের যে প্রেশার, রক্ত নালীতে যাওয়ার সময় যে প্রেশারটা দেয়, ওই প্রেশারটা যখন সংকুচিত হচ্ছে তখন একরকম, যখন প্রসারিত হচ্ছে তখন আরেক রকম। তাহলে সংকোচনের সময় যে প্রেশারটা, তাকে বলি আমরা সিস্টোলিক প্রেশার। এই সংকোচনটাকে আমরা বলি সিস্টোল। তাহলে এই প্রেশারটাকে কি বলবো, সিস্টোলিক প্রেশার। আর যখন সে প্রসারিত হচ্ছে তাকে বলে ডায়াস্টোল, আর প্রেশারটাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। বুঝতে পারছি? তাহলে একটা হচ্ছে সিস্টোল, একটা হচ্ছে ডায়াস্টোল। তাহলে যখন আমরা প্রসারিত করব তখন তাকে বলে ডায়াস্টোল, প্রেশারটা ডায়াস্টোলিক প্রেশার, প্রেশারটা হবে একটু কম, নর্মালি এটা 80 হয়। আর যখন সংকুচিত হচ্ছে তখন তাকে প্রেশারটাকে বলি সিস্টোলিক প্রেশার, এবং ওইটার প্রেশারটা একটু বেশি হয়, ওই প্রেশারটা হচ্ছে 120। এই যে 120/80, এটাকে আমরা বলি ব্লাড প্রেশার বা বিপি। বুঝতে পারলাম? আশা করি কোনো সমস্যা নাই। আমি যদি একটু লিখে দিই যে আমাদের রক্তের প্রেশার কত হবে, রক্তের প্রেশার নর্মালি হবে 120/80। আমি 100 একটা ইংলিশে লিখছি, একটা বাংলায় লিখছি। আচ্ছা, তাহলে 120/80। তাহলে এই যে 120/80, এটা হচ্ছে আদর্শিক মান হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে যে রক্তের প্রেশারটা হচ্ছে। এর মধ্যে এই যে 120, সেই 120কে আমরা বলি সিস্টোলিক প্রেশার। সিস্টোলিক, এটাকে কি বলি আমরা, সিস্টোলিক প্রেশার বলি, সিস্টোলিক প্রেশার। আর এই যে নিচেরটা, এটাকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেশার।
ডায়াস্টোলিক প্রেশার। তাহলে এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলটা কখন? এই যে যখন সংকোচনটা হচ্ছে, দেখো এই যে সংকোচন হচ্ছে, এই যে এখানেও সংকোচন হচ্ছে, এই যে সংকোচনের সময় রক্তটা খুব জোরে বের হবে হৃৎপিণ্ড থেকে, বের হয়ে রক্তনালীতে যাবে, তখন রক্তনালীর প্রেশারটা বেড়ে যায়। এটাই হচ্ছে 120 সিস্টোলিক প্রেশার। এটা আদর্শ মান, বেশি কম হইতে পারে। আর এই যে 80, এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। যখন সে প্রসারিত হচ্ছে, ডায়াস্টল হচ্ছে, তখন প্রেশারটা একটু কমে যায়। এটা হলো আমাদের ডায়াস্টোলিক প্রেশার। 80 আদর্শ মান। এই 80টা কিন্তু কম বেশি হইতে পারে। কম হইলে, দুটা মিলে যদি কম হয় তাকে আমরা বলি লো ব্লাড প্রেশার, যদি বেশি হয় তাকে বলি হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, আর লো হইলে বলি হাইপোটেনশন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের মধ্যে ব্লাড সার্কুলেশন, আমাদের রক্তচাপ, আমাদের হৃদস্পন্দন, প্রত্যেকটা জিনিস আশা করি এই অ্যানিমেশন দিয়ে আমরা মোটামুটিভাবে বুঝে ফেললাম। আমাদের আর কিছু দরকার নেই। ঠিক আছে, এরপরে যদি বই পড়ো দেখবো আমি যা যা বলছি সব কিছুই বইয়ের মধ্যে লেখা আছে। এখন যদি আমরা একটু বইয়ে যাই, ইয়েস ভাই একটু বইয়ে যান। আমরা যদি এখানে স্লাইডে আসি, স্লাইডে আসলে কিছুই পড়ার নেই, এটা আগের স্লাইড তোমরা জানো। এখানে আমরা যা যা দরকার সব পড়ে ফেলছি। আমাদের রক্তের অংশ আমরা পড়ছি, রক্তকণিকা। তারপরে যদি আমরা যাই, হৃৎপিণ্ড নিয়েও কথাবার্তা ছিল। এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড, এই ছবি আসলে 2D ছবি, এখন এটা আমাদের ভালো লাগবে না। আমরা অলরেডি হৃৎপিণ্ডে যা যা দেখা সম্ভব সব কিছু দেখে বুঝে ফেলছি। এইখানে ছবিটা যদি একটু খেয়াল করো, এই ছবিটাও সুন্দর করে তোমাদের বোঝায় দেওয়া আছে যে এই যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, আমি যেটা বলতেছি ডান অ্যাট্রিয়াম বা ডান কি বলে অলিন্দ, আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় নিচের দিকে। এবং এখানে সবাই দেখো নীল রং দিয়ে দেখানো আছে। বইয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা নীল দিয়ে দেখায়। ঠিক আছে, তাহলে এখানে সব নীল রং, দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত এখানে আসছে। তারপরে আমরা জানি যে প্রেশার ক্রিয়েট করার কারণে এটা ট্রাইকাসপিড কপাটিকা খুলে এখানে আসছে, তারপরে এদিক দিয়ে ফুসফুসে চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের এই যে সুপিরিয়র ভেনা কেভা, ঊর্ধ্ব মহাশিরা, আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা। ঠিক আছে, আর এই দিকে এই যে এটা দেখো আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, বাম অলিন্দ, বাম নিলয়, এদিকে সব লাল রং দেওয়া। এই যে দেখো লাল, লাল মানে কি? এই যে লাল দেখছো, সবুজ রঙের লাল। তো এই লাল রঙের মানে হচ্ছে এখানে সব অক্সিজেন যুক্ত রক্ত আছে, এবং অক্সিজেন যুক্ত রক্তগুলি এই যে এদিক দিয়ে আমরা যে একটা গুপ্ত দরজা বের করছিলাম, এই গুপ্ত দরজা দিয়ে বের হয়ে এই দিক থেকে বের হয়ে এই যে এদিক দিয়ে সারা বডিতে চলে যাবে। এটাকে বলে অ্যাওর্টা বা মহাধমনী, এটাকে বলে অ্যাওর্টা বা মহাধমনী। এই হচ্ছে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের জিনিস। ঠিক আছে, এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের গঠন অলরেডি পড়ে ফেলছি, রক্ত সঞ্চালন কেমনে হয় পড়ে ফেলছি, রক্তবাহিকা, ধমনী, শিরা, কৈশিক জালিকা, এইটা আমরা একটু বলে দিই। তারপরে আমরা এটা মনে বই থেকে পড়লে ভালো হবে, বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে। আমরা একটু যদি বইয়ের পিডিএফে চলে যাই সরাসরি, এরপরের পার্টগুলি এখানে আমাদের ধমনী, শিরা, কৈশিক জালিকা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের, আমি বইয়ের পিডিএফটা দিয়ে দেবো, ধমনী, শিরা, কৈশিক জালিকা, আমাদের যে কোলেস্টেরল এবং আমাদের যে রোগগুলি আছে, কয়েকটা রোগ, এইগুলি আমরা এখনের পড়া। তো এগুলি খুব কম কম পড়া, তেমন কিছু নাই এখানে। আমরা যদি এখান থেকে একটু ব্যাক, আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের বইয়ের অংশ। সো এইখানে যদি হৃৎপিণ্ডের গঠনের মধ্যে যাই, আমি একটু বড় করে দিই তোমাদের জন্য, জিনিসটা একটু ছোট। আচ্ছা, এই হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। এখানে যদি আমরা, হ্যাঁ হলুদ রং দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের হৃৎপিণ্ডের গঠন। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের গঠন নিয়ে আমরা অতক্ষণ পড়ালেখা করছি। তার মধ্যে কয়েকটা জিনিস দরকার। এই যে মধ্যে একটা জিনিস হচ্ছে পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের যে আবরণ, হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। সেই আবরণের নামটা একটু পড়তে হবে। এই আবরণ পাতলা একটা পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে পুরো হৃৎপিণ্ডটা আবৃত থাকে। হৃৎপিণ্ডের বাহিরের যে পুরো অংশটা সেটা আবৃত থাকে পেরিকার্ডিয়াম দিয়ে। সিম্পল জিনিস। এরপরে যদি আমরা যাই যে কতগুলি স্তর আছে হৃদ প্রাচীরের মধ্যে, একটা তো আবরণ, আবরণের পরে যে হৃৎপিণ্ডের অ্যাকচুয়াল যে প্রাচীরটা, সেই প্রাচীরটা কয়টা স্তর দিয়ে গঠিত, কি দিয়ে গঠিত, এটা জানা দরকার। সো এই প্রাচীরের মধ্যে 3টা স্তর আছে, বহিস্তর, মধ্যস্তর আর হচ্ছে অন্তঃস্তর। ইংলিশগুলি একটু পড়তে হবে। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম মানে সবার বাইরে, মায়োকার্ডিয়াম মানে ভিতরে, এন্ডোকার্ডিয়াম মানে সবার ভিতরে। ঠিক আছে, একদম ভিতরেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়াম মূলত যোজক কলা দিয়ে গঠিত। যোজক কলা মানে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত। এইখানে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি কলা আবরণী দিয়ে আবৃত। কলা আবরণী মানে আবরণী কলা, আমি উল্টা বলছি, আবরণী কলা। আবরণী মানে কি? আমাদের যেটা আবৃত করে। সো আবরণী যে টিস্যু, এপিডার্মাল টিস্যু, এপিডার্মিস, এটা দিয়ে আবৃত থাকবে কলা আবরণী দিয়ে, আবরণী কলা। আচ্ছা, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, মধ্যস্তর থাকবে বহিস্তর আর অন্তঃস্তরের মাঝখানে, এবং এটা দৃঢ় অনৈচ্ছিক
পেশি দ্বারা গঠিত। এই দৃঢ় অনৈচ্ছিক স্পেশাল যে পেশিটা, এটাকে বলে হৃদপেশি। এই যে পেশিটা যেটা মধ্যস্তরে মায়োকার্ডিয়ামে আছে, দৃঢ় অনৈচ্ছিক পেশি, এই দৃঢ় অনৈচ্ছিক পেশিকেই বলে হৃদপেশি বা কার্ডিয়াক মাসল। আমরা দেখব মাসল 3 রকম, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর একটা স্পেশাল, ওইটা হচ্ছে হৃদপেশি। এই হৃদপেশিটা এই মধ্যস্তর বা মায়োকার্ডিয়ামের মধ্যে থাকে। বুঝতে পারলাম? এটা কিন্তু একটা স্পেশাল পেশি। ধরো আমি যে হাত নাড়াইতেছি, হাতের যে মাসেল এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আমি ইচ্ছা মতো নাড়াইতে পারি। কিন্তু আমার পেটের ভিতরে যে মাসেল, ধরো পাকস্থলীর মাসেল, এটা কি তুমি ইচ্ছা করে নাড়াতে পারো? পারো না। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। কিন্তু হৃদপেশিটা স্পেশাল, ঐচ্ছিকও না অনৈচ্ছিকও না, এটা কি? এটা হচ্ছে হৃদপেশি, এটা নামই হৃদপেশি, স্পেশাল। আচ্ছা, সবার ভিতরে হচ্ছে আমাদের অন্তঃস্তর, এবং এটা হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলি সেইগুলোর অন্তঃস্তর দিয়ে ঢাকা থাকে, এবং আমাদের যে কপাটিকাগুলা সেগুলোকেও ঢেকে রাখবে এই স্তর। কপাটিকা কোনগুলি? আমরা একটু আগে পড়ে আসছি, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, ঠিক আছে, সেমিলুনার কপাটিকা, যে দরজাগুলি ছিল হৃৎপিণ্ডের ওইগুলি কপাটিকা, এগুলি ঢেকে রাখে হচ্ছে অন্তঃস্তর। ঠিক আছে, এর বাইরে আমাদের এখান থেকে দরকার নেই। আমরা একটু পরের অংশে যদি যাই, এই যে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের মধ্যে কী কী হচ্ছে এই সবগুলি আমরা অলরেডি পড়ে ফেলছি। এই যে আমাদের ভালভ বা কপাটিকা থাকে রক্তকে বিপরীত দিক থেকে আসতে বন্ধ করার জন্য, ঠিক আছে, ভালভ বা কপাটিকা থাকে। সো এর মধ্যে ডান দিকে এই যে ডান নিলয় আর হচ্ছে ডান অলিন্দ, এর মাঝখানে থাকবে 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ, আর বাম দিকে থাকবে হচ্ছে বাইকাস্পিড বা মাইট্রাল ভালভ। তো এই সবগুলি আমরা পড়ে ফেলেছি। আর এই যে আমাদের মহাধমনী, এই যে মহাধমনী, মহাধমনীর মুখে আর একটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এই যে ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মুখে এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গাতে আর হচ্ছে এই জায়গাতে, এটা দেখা যাচ্ছে না এটার পিছনে, এই জায়গাতে, এই যে এটা, ঠিক আছে, এই জায়গাতেও আমাদের 2টা কপাটিকা থাকে, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা সেমি লুনার কপাটিকা। এটা কিন্তু আমরা অ্যানিমেশনেই দেখছি। ঠিক আছে, এইখান থেকে আমাদের কিছু দরকার নাই। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন কেমনে হয় সব আমরা পড়ে ফেলছি। এই পুরো জায়গাটা আমাদের অলরেডি পড়া শেষ। কোন জায়গা থেকে রক্ত কোথায় আসে, কোথায় যায়। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। এই যে এখানে প্রসেসটা বলা আছে, অলিন্দে আসবে, নিলয়ে যাবে, সেখান থেকে বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে এই ছবিটা দেখলেও বুঝবো, আমরা যা যা বলছি এই ছবিটা দেখলেই আমরা বুঝবো। রক্তবাহিকা, এই যে আমাদের রক্তবাহিকায় চলে আসলাম। রক্তবাহিকা আছে কত রকম? রক্তবাহিকা আছে 3 রকম। রক্তগুলি যে বহন করে নিয়ে যায় সেই তো বাহিকা, তাই না? রক্ত যে বহন করে আছে কয় রকম? 3 রকম। এই যে রক্তনালী 3 রকম হইতে পারে। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে কৈশিক জালিকা। শিরা আর ধমনীর যেখানে মিলন হয়, যেখানে মিক্সড হয় দুটা, এটা হচ্ছে কৈশিক জালিকা। তাহলে আমরা যদি ধমনী শিরা নিয়ে একটু পড়ালেখা করি, আমরা ছবি দেখে একটু পড়ি। এই যে ধমনীর 3 প্রাচীর। তো ধমনী আর শিরা, ভাই ধমনী শিরার মধ্যে প্যাঁচ লাগে, ধমনী কোনটা শিরা কোনটা বুঝি না, কাজ কি বুঝি না, এটা বোঝায় দেন। ঠিক আছে, বলতেছি, ধমনী, শিরা, কৈশিক জালিকা। ধমনী হচ্ছে ওইটা যার মধ্যে দিয়ে বেসিক্যালি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, কিন্তু একটু ব্যতিক্রম আছে। ঠিক আছে, মেইনলি অক্সিজেনযুক্ত রক্ত ধমনী বহন করবে, একটা ধমনী বাদে, ফুসফুসীয় ধমনী। মনে করে দেখো, ফুসফুসীয় ধমনী আমাদের ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে নিয়ে গেছিল। তাহলে একটা ধমনী আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। বাকি সবাই আমাদের হৃৎপিণ্ড থেকে সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যায়। তাহলে ফুসফুস মেইনলি ওইটা যেটা হৃৎপিণ্ড থেকে বের হয়। বুঝতে পারলাম? তাহলে আজকে মনে রাখবো, আজকের পর থেকে এটা ভুল হবে না, যে হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা ধমনী, যারা প্রবেশ করে তারা শিরা। তাহলে যারা প্রবেশ করে তারা মেইনলি কী নিয়ে প্রবেশ করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে প্রবেশ করে, এক্সেপ্ট একজন, সে হচ্ছে ফুসফুসীয় শিরা। আমরা পড়ছিলাম ফুসফুসীয় শিরা দিয়ে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে আসে। তাহলে ফুসফুসীয় শিরা হচ্ছে একমাত্র ব্যতিক্রম যে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করবে একমাত্র ধমনী হচ্ছে ফুসফুসীয় ধমনী। তো এই দুটো হচ্ছে ব্যতিক্রম বা পার্থক্য। ঠিক আছে, এই দুটো ব্যতিক্রম বাদে বাকি দুটো সেম, যে অক্সিজেনযুক্ত রক্ত ধমনী আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরা। আমরা যদি একটু ইয়াতে যাই, যে কি কি থাকে, ধমনীর প্রাচীর থাকবে 3 স্তর বিশিষ্ট, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, এবং 3টা শিরার জন্য সেম। শিরাতেও এই 3টা স্তর থাকে, ধমনীতেও 3টা স্তর থাকে, এবং এই 3টা স্তর ধমনীর ক্ষেত্রে একটু পুরু, ধমনীর ক্ষেত্রে জিনিসটা একটু মোটা, শিরার ক্ষেত্রে একটু চিকন। ঠিক আছে, শিরার ভিতরের যে ডায়ামিটারটা, ভিতরে ধর একটা পাইপের ভিতরে যে জায়গাটা, এই জায়গাটা ধমনীর জন্য কম, শিরার জন্য বেশি। এই হচ্ছে পার্থক্য। আমরা যদি দেখি যে টিউনিকা এক্সটার্না তন্তুময় যোজক কলা দিয়ে তৈরি,
টিউনিকা মিডিয়া বৃত্তাকার অনিচ্ছিক পেশি দিয়ে তৈরি, টিউনিকা ইন্টারনা সরল আবরণী কলা দিয়ে তৈরি। তাহলে এই হচ্ছে কি আমাদের তিনটা জিনিস, যে তিনটা জিনিস দিয়ে তিনটা স্তর তৈরি হচ্ছে। ধমনীর জন্য, শিরার জন্য সেম, আমি বলে দিচ্ছি, একটা পড়বা দুইটা পড়ার দরকার নেই। শিরাতে যেই ধমনীতে সেম, পার্থক্য কি, শিরা একটু মোটা বেশি, ধমনী চিকন, মানে চিকন বলতে ভিতরে যে ডায়ামিটারটা, ভিতরে যে ছিদ্রটা, আর প্রাচীরগুলি ধমনীতে মোটা, শিরাতে পাতলা, শিরাটা একটু পাতলা হালকা আর ধমনীটা একটু মোটা। এই হচ্ছে কি পার্থক্য। আমরা যদি এখানে দেখি যে দেখো ধমনীর প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক, শিরাতে স্থিতিস্থাপক না, পুরুও না, পাতলা, ঠিক আছে। এবং যখন আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তগুলি বের হয়, সে বের হয়ে শিরার মধ্যে ধমনীর মধ্যে যাওয়ার সময় কিন্তু ধমনীর গায়ের মধ্যে যেহেতু সে মোটা, এই প্রাচীরটা মোটা, সেই প্রাচীরের মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি করে, রক্তের একটা তরঙ্গ সৃষ্টি করে। এই রক্তের তরঙ্গগুলোই কিন্তু আমরা হচ্ছে এইখানে হাত দিয়ে যে ফিল করি, যে এখানে হাত দিয়ে আমরা পালস দেখি না, এই পালসটা অ্যাকচুয়ালি কি, পালসটা অ্যাকচুয়ালি হচ্ছে রক্তটা যখন যাবে এই রক্তনের ভিতরে যে একটা কম্পন তৈরি করবে, সেই কম্পনটাও কিন্তু আমরা দেখি। এবং মেইনলি এটা ধমনীতেই দেখা যায়, শিরাতে খুব একটা দেখা যাবে না, এটা ধমনী। এবং এটাকে আমরা বলি নারী স্পন্দন, এই যে নারী স্পন্দন, ঠিক আছে। এই যে যখনই ধমনী স্ফীত হয়, ধমনী স্ফীত হয় এবং সংকোচন হবে, একবার স্ফীত হবে একবার সংকুচিত হবে, এটাকে আমরা নারী স্পন্দন বলতেছি। যে নারী স্পন্দন ডাক্তাররা চেক করে, এই যে এখানে দেখে, এটা হচ্ছে এই ধমনীর কারণে। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আমরা যদি একটু ছবিটা দেখি, এই যে দেখো ছবিতে আমি একটু এখানে নীল রঙে দেখাই, এই যে ডায়ামিটারটা, এই যে ভিতরের ছিদ্রটা, ঠিক আছে, এই যে ছিদ্রটা, এটা কিন্তু এখানের জন্য ছোট, কিন্তু এখানে দেখো বড়, ঠিক আছে। তো এটা হচ্ছে শিরা আর এটা হচ্ছে ধমনী। তাহলে ভিতরের ছিদ্র দুইটা ছোট হবে, কিন্তু প্রাচীরটা কিন্তু পুরো, এই যে টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, টিউনিকা এক্সটার্না, এটা কিন্তু মোটা, ঠিক আছে। এটা পুরো কার জন্য, ধমনীর জন্য, শিরার জন্য। এটা চিকন, কিন্তু ভিতরের লুমেনটা, ভিতরে যে ছিদ্রপথটা, এটা বড়। তাহলে আরেকটা ওয়ার্ড চলে আসলো, যে ভিতরে ছিদ্রপথকে কি বলে, ছিদ্রপথকে লুমেন বলে, ঠিক আছে। তাহলে ধমনী শিরার ভিতরে ছিদ্রপথকে লুমেন বলে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই, এখানে সব কিছু এখানে দেওয়া আছে, রিডিং পড়লেই হবে, আসলে আমরা যা যা বলছি এখানে সব দেওয়া আছে। কৈশিক জালিকা, কৈশিক জালিকা হচ্ছে এই যে এইটা, যেখানে ধমনীয়া শিরা গিয়ে মিলিত হয়, ধমনীয়া শিরা দুইটা মিলিত হয় এবং খুবই ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলি, ধমনীরও খুব ক্ষুদ্র অংশ, শিরারও খুব ক্ষুদ্র অংশ মিলিত হয়, ওটাকে বলে হচ্ছে কৈশিক জালিকা। তো এই কৈশিক জালিকা, এই যে এটা হচ্ছে কৈশিক জালিকা। তো ওই কৈশিক জালিকার মধ্যে রক্তের আদান প্রদান হয়, সব কিছুর আদান প্রদান। এই যে দেখো এই পাতলা প্রাচীর, যেহেতু কৈশিক জালিকাটা অনেক পাতলা, প্রাচীরটা অনেক পাতলা, এটাকে ভেদ করে আমাদের অনেক কিছু রক্ত বাইরে যেতে পারে, ভিতরে আসতে পারে, রক্তের কিছু উপাদান। তো এই পাতলা প্রাচীর ভেদ করে এই যে রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে মেইন জিনিস, এই যে এই পাতলা প্রাচীরকে ভেদ করে আমাদের রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কৈশিক জালিকার মেন কাজ। শিরা ধমনীর মধ্যে পার্থক্য, এটা একটু নিজে নিজে লিখবা। রক্তচাপ অলরেডি আমরা পড়ে ফেলছি, রক্তচাপ কি। সো রক্তচাপ হচ্ছে গিয়ে এই যে রক্ত প্রবাহের সময় ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি করে, রক্ত ধমনীর গায়ে, রক্ত ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি করবে রক্ত প্রবাহের সময়, তাকে বলা হচ্ছে রক্তচাপ। এবং এই রক্তচাপটা প্রসারণের সময় একরকম হবে, সংকোচনের সময় একরকম হবে। সংকোচনের সময় তাকে বলি আমরা সিস্টোলিক প্রেশার, প্রসারণের সময় ডায়াস্টোলিক প্রেশার। এই যে যখন সংকোচন বা সিস্টল হয় তখন রক্তচাপ সর্বাধিক, তাকে বলি সিস্টোলিক চাপ। যখন ডায়াস্টল বা প্রসারণ, তখন হবে সবচেয়ে কম, তাকে বলি ডায়াস্টোলিক চাপ। এবং আদর্শ ক্ষেত্রে এইটা হবে 120/80 মিলিমিটার, ঠিক আছে। এই 120/80 হচ্ছে আদর্শ মান, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। এটা সবসময় থাকে না, কম বেশি হইতে পারে, কম বেশি হইলে আমরা তাকে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ বলি। এই যে এখানে দেওয়া আছে হৃদস্পন্দন কতবার স্পন্দিত হয়, এটা 60 থেকে 100 পর্যন্ত হইতে পারে। কতবার হৃৎপিণ্ডটা পাম্প করতেছে, আমরা অ্যানিমেশন দেখছিলাম যে এইভাবে সে পাম্প করতে থাকে, কতবার পাম্প করতেছে সংখ্যাটা 60 থেকে 100-র ভিতরে ভ্যারি করে, ঠিক আছে, কম বেশি হইতে পারে। তুমি যখন অনেক বেশি, ধরো তোমার পিছনে কোনো একটা প্রাণী, ধরো কুকুর তোমারে ধাও করতেছে, ঠিক আছে, এলাকায় গেছো, অনেকগুলি কুকুর দেখতেছো, তুমি একলা, তোমার ধাও করতেছে, তুমি দৌড় দিছো, যদিও কুকুর দেখলে দৌড় দেওয়া উচিত না।
তুমি দৌড় দিচ্ছ, তোমার কি হার্টবিট বেড়ে যাবে, তুমি নিজে ফিল করবা যে হার্টবিট অনেক বেড়ে গেছে, হাত দিলে একদম বোঝা যাবে, তাহলে কি তখন আমাদের এই যে নাম্বারটা, এই নাম্বারটা বেড়ে গেছে, হৃদস্পন্দনের সংখ্যা বেড়ে গেছে। আর যখন দেখবে যে খুব শান্ত শুয়ে আছে একদম আরামে চিল, তাই না, তখন দেখবে জিনিসটা কমে গেছে, মানে শান্ত হয়ে নর্মাল স্টেটে চলে আসছে 60, 65 বা 70 এরকম। এবং আমাদের যে হৃৎপিণ্ড মাপি ওই যন্ত্রটার নাম হচ্ছে স্ফিগমোমেনোমিটার, এটা আমরা আগের দিনই পড়ছিলাম, এটা বলে স্ফিগমোমেনোমিটার, মানে রক্তচাপ মাপার যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এরপরে উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপের ঝুঁকি, এগুলি আসলে একটু রিডিং পড়বা, এগুলি তেমন গুরুত্বপূর্ণ কিছু না, পরীক্ষা আসতে পারে কিন্তু ইজি জিনিসপত্র তুমি পারবা। আচ্ছা, উচ্চ রক্তচাপের কারণে কি কি হইতে পারে? উচ্চ রক্তচাপের কারণে আমাদের বিভিন্ন রকম রোগ হইতে পারে, তাই না, আমাদের স্ট্রোক হইতে পারে, হার্ট অ্যাটাকের মতো সমস্যা হইতে পারে উচ্চ রক্তচাপ হুট করে যদি অনেক হয়ে যায়। এবং এটা কন্ট্রোল করতে হইলে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমরা সবাই জানি যে ঠিক সময় খাইতে হবে, ঠিক খাবার খাইতে হবে, খারাপ কিছু মানে হচ্ছে ফাস্ট ফুড, অনেক বেশি তেল চর্বিজাত খাবার খাওয়া যাবে না, শারীরিক পরিশ্রম করতে হবে, ধূমপান করা যাবে না, এরকম জিনিসপত্র সব আসলে বেসিক জিনিস যেটা আমরা সবাই জানি কিন্তু মানি না। আচ্ছা, কোলেস্টেরল। তো কোলেস্টেরল হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের বডির জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা ক্ষতিকর হয়ে যায়। কোলেস্টেরলটা কোলেস্টেইন থেকে উৎপন্ন হয়, কোলেস্টেইন থেকে উৎপন্ন হওয়া একটা যৌগ, এবং এইটা আমাদের বডিতে অনেক কাজ করে, গুরুত্বপূর্ণ কাজ করে, ঠিক আছে। আমাদের ভিটামিন ডিতে কাজ করে, সে বিভিন্ন ভিটামিনকে ডিজলভ করতে বা দ্রবীভূত করতে সাহায্য করে, সে পিত্ত তৈরি করতে সাহায্য করে, কে তো আর ব্রেইন, নিউরন এগুলোকে অ্যাক্টিভ রাখতেও সাহায্য করে। কিন্তু যদি সে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সে আবার ক্ষতিকর হইতে পারে। তাহলে এই কোলেস্টেরল হইতে পারে আবার 3 রকম, রক্তের মধ্যে 3 রকমের লিপোপ্রোটিন বা লিপিডযুক্ত প্রোটিন পাওয়া যেতে পারে। কোলেস্টেরল একটা লিপোপ্রোটিনই আসলে। তো এটার মধ্যে একটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটা খারাপ কোলেস্টেরল, ঠিক আছে, এটাকে বলে খারাপ। এটা যদি তোমার বডিতে বেশি থাকে তাহলে তোমার বডির জন্য ক্ষতিকর, কম থাকলে ভালো, ঠিক আছে, এটা হলো এলডিএল। এবং এই যেটা খারাপ কারণ হচ্ছে সে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সে যদি বেশি থাকে তাহলে হৃদরোগের মানে হার্টের যে বিভিন্ন ধরনের প্রবলেম সেগুলিকে বাড়াইতে পারে, আর কম থাকলে তো খুবই ভালো, জিনিসটা কম হবে। আমাদের রক্তের 70%ই আসলে এলডিএল, যত রকম লিপোপ্রোটিন তার 70%ই এলডিএল থাকে বা লো ডেনসিটি লিপোপ্রোটিন। পরে যদি আমরা যাই, এটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটাকে বলা হয় ভালো কোলেস্টেরল। হাই ডেনসিটিটা হচ্ছে ভালো কোলেস্টেরল, তাহলে এটা যদি একটু বেশি থাকে তাহলে ভালো অ্যাকচুয়ালি। এবং খুবই মজার জিনিস যে আমাদের যে নারীরা থাকে, মহিলা, তাদের মধ্যে এইচডিএল বেশি থাকে, এলডিএল কম থাকে ন্যাচারালি, ঠিক আছে, আল্লাহ প্রদত্ত, খোদা প্রদত্ত যে এইচডিএল তার বেশি থাকবে, এলডিএল কম থাকবে। এই কারণে অল্প বয়স বা 40-50 পর্যন্ত দেখা যায় নারীদের হৃদরোগ কম হয় পুরুষের তুলনায়, পুরুষে বেশি হয়, পুরুষে এইচডিএল এর মাত্রা বেশি থাকে, এলডিএল কম থাকে, মানে ওই যে ন্যাচারাল যে সুযোগটা এটা পুরুষের জন্য নাই। ট্রাইগ্লিসারাইড, এটা হচ্ছে 3 নাম্বার। এই ট্রাইগ্লিসারাইডও এক ধরনের কোলেস্টেরলের চর্বি। এই কোলেস্টেরল চর্বি হিসেবে রক্তের প্লাজমা বা রক্তরসে অবস্থান করে এবং আসলে বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস করতে পারে আমাদের জন্য। এই চার্টটা বেশি ইম্পর্টেন্ট, এই চার্টটা, ঠিক আছে। এইচডিএল কত মাত্রা থাকা উচিত, এলডিএল কত মাত্রায় থাকা উচিত, এবং ট্রাইগ্লিসারাইড কত মাত্রায় থাকা উচিত, ঠিক আছে। এখানে দেখো একমাত্র এইচডিএলটাই বেশি থাকা উচিত, ঠিক আছে, মোর দেন 1.5 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি থাকা উচিত, বেশি থাকলে ভালো। বাকি দুইটা দেখো লেস দেন, কম থাকলে ভালো, মিলিমোল পার লিটার 1.8, এলডিএল 1.8 এর চেয়ে কম থাকলে ভালো, ট্রাইগ্লিসারাইড 1.7 এর চেয়ে কম থাকলে ভালো, ঠিক আছে, তাহলে কিন্তু কম থাকা দরকার। আচ্ছা, তাইলে উচ্চ কোলেস্টেরলের সমস্যা, বিভিন্ন সমস্যা হইতে পারে। কোলেস্টেরলের উপকারিতাটা আমাদের একটু জানা দরকার। কোলেস্টেরলের আমরা এত গালিগালাজ করি, এত কিছু বলি, কিন্তু উপকারও যে সে আসলে করে, সে ছাড়া তো আসলে আমরা বাঁচবো না, এটাও জানা দরকার। তো কোলেস্টেরল আমাদের প্রধান যে কাজ করে, সে কোষ প্রাচীর তৈরি করতে সাহায্য করে। কোলেস্টেরলটা কোষ প্রাচীর তৈরি করতে এবং সেগুলো রক্ষা করতে সাহায্য করে। তাহলে আমাদের প্রত্যেকটা কোষ বাঁচবে না যদি এই কোলেস্টেরলের কোষ প্রাচীর তৈরি না করে। এবং কোষের যে ভেদ্যতা, পারমিয়াবিলিটি, ঠিক আছে, এটাও নির্ণয় করে সে, এবং যার কারণে কোষে কি প্রবেশ করবে, কি প্রবেশ করবে না, এটাও ডিসাইড করে কিন্তু কোলেস্টেরল। দেখো আমরা আগের দিন পড়ছিলাম অভিস্রবণ, অভিস্রবণ বা অসমোসিস কিসের মাধ্যমে হয়, বৈষম্য ভেদ্য পর্দার মাধ্যমে, ঠিক আছে, বা সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে। তাহলে এই যে মেমব্রেনের পারমিয়াবিলিটিটা কম নাকি বেশি, সে প্রোটিনকে ভিতরে নিবে কি নিবে না, কোন আয়ন প্রবেশ করবে কোন আয়ন করবে না, এটাও কিন্তু এই কোলেস্টেরল আসলে ডিসাইড করতেছে। তাহলে এটাও ইম্পর্টেন্ট। আমাদের
সেক্সুয়াল যত হরমোন আছে, জনন হরমোন, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আরও যত রকমের হরমোন আছে, টেস্টোস্টেরনও কিছু ক্ষেত্রে কাজে লাগে, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, অ্যাড্রেনালিন, গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোন, এই সব হরমোন কিন্তু তৈরি করতে সাহায্য করে কোলেস্ট্রল। তাহলে আমাদের সেক্সুয়াল যত হরমোন আছে, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, আমাদের অ্যাড্রেনালিন, এগুলি তৈরি করতে সাহায্য করে। পিত্তরস তৈরি করতে সাহায্য করে সে, কোলেস্ট্রল, এই যে কোলেস্ট্রল পিত্ত তৈরি করে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় আমাদের কোলেস্টেরল থেকেই কিন্তু ভিটামিন ডি তৈরি হয়। তাহলে ভিটামিন ডি যে তৈরি হচ্ছে, তারপরে সে কিডনিতে গিয়ে ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম এই পরিণত হচ্ছে, এই অ্যাক্টিভ ফর্ম গিয়ে আমাদের কাজ করতেছে, পুরো প্রসেসে কিন্তু কোলেস্ট্রল হেল্প করে। তাহলে কোলেস্ট্রল প্রথমত তৈরি করতে সাহায্য করে, ভিটামিন ডিকে অ্যাক্টিভ করতেও সাহায্য করে, কাজ করতেও সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের স্নায়ুর কার্যকারিতার জন্য কোলেস্ট্রল দরকার। তাহলে কোলেস্ট্রল ঠিকমতো না থাকলে আমাদের নার্ভ ঠিকমতো কাজ করবে না, নার্ভের জন্য, স্নায়ুর জন্য দরকার। এবং অবশ্যই দেহে সঠিক কোলেস্ট্রল মাত্রা, দেহের চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলি আছে ই, ডি, ই, কে, এগুলো বিপাকে সাহায্য করে, এগুলোকে মেটাবোলাইজ করতে আমাদের কোলেস্ট্রল কাজ করে। তো এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কোলেস্ট্রলের উপকারিতা পরীক্ষাতে আসতে পারে 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য, সৃজনশীলে অবশ্যই কোলেস্ট্রলের উপকারিতা 3-এর জন্য আসতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, পিত্তথলিতে পাথর। আমরা জানি যে অনেকেই গল ব্লাডার স্টোন হয়, অনেকের আত্মীয় স্বজনের হয়তো হয়েছে পিত্তথলির পাথর, হয়তো শুনছো নাম পিত্তথলির পাথর। তো পিত্ত যে থলিটা আছে, থলির ভিতরে পিত্তরস জমা হয়। সো সেই পিত্তরসের মধ্যে বিভিন্ন ধরনের মেটালিক জিনিসপত্র থাকে, তার মধ্যে কোলেস্ট্রলের বিভিন্ন প্রান্ত থাকবে, পিত্তরস থাকবে, এগুলি জমা হয়ে বা এগুলি তলানি পড়ে, এই যে দেখো পিত্তরসে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে তা তলানি পড়তে পারে, পিত্ত থলির মধ্যে তলানি পড়তে পারে, এই যে তলানিতে জমা হয়, এই তলানি শক্ত হয়ে হয়ে, কোলেস্ট্রলের এই তলানি শক্ত হয়ে হয়ে পিত্তথলির পাথর তৈরি করে। তখন কিন্তু আমাদের অপারেশন করে পিত্তথলি অনেক সময় কেটে ফেলতে হয়, বা বিভিন্ন ধরনের মেনলি অপারেশনই করা হয়, পিত্তথলির অপারেশন করে পিত্তথলিটা কেটে ফেলতে হয়। তাহলে এই যে জিনিসটা, আমাদের কোলেস্ট্রলটাই কিন্তু এখানে জমা হয়ে তৈরি করতেছে। এছাড়াও আমাদের ফসফেট, ক্যালসিয়াম, ঠিক আছে, এগুলারও পিত্তথলিতে জমা হয়ে পাথর সৃষ্টি হইতে পারে। মানে পিওটা কি আই ডোন্ট নো, ঠিক আছে, এটা আসলে হয়তো কোনো একটা ভুলে করে দিছে, অন্যরকম বানান হওয়ার কথা। তাহলে এই কারণে আমাদের পিত্তথলিতে পাথর হইতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু রোগে যাই, আমাদের কয়েকটা রোগ এখানে আছে, আমাদের হৃৎপিণ্ড, রক্ত, এগুলি রিলেটেড মেনলি 3টা, আমাদের লিউকেমিয়া, হার্ট অ্যাটাক, আর হচ্ছে আমাদের বাত জ্বর বা এরকম আছে। তো এর মধ্যে লিউকেমিয়াটা আমরা যদি একটু দেখি, লিউকেমিয়ার বেসিকটা একটু বললেই বাকিটা তোমরা আসলে পড়ে নিতে পারবা। লিউকেমিয়াটা হচ্ছে গিয়ে আমাদের অস্থিমজ্জার একটা রোগ, এটাকে অনেক সময় ব্লাড ক্যান্সার বলে। তোমরা যদি নাম শুনে থাকো যে অনেকের ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার বলতে মেনলি এই এদিকে লিউকেমিয়াকে বোঝায়। সো লিউকেমিয়া জিনিসটা কি, আমাদের যে রক্ত কণিকা তৈরি হয়, কই থেকে তৈরি হয়, অস্থিমজ্জা থেকে তৈরি হয়, আমাদের বোন মেরু, এটাকে বলে অস্থিমজ্জা। তো এই যে বোন মেরু থেকে তৈরি হচ্ছে, এই বোন মেরুতে যদি কোনো সমস্যা হয়, যার কারণে লোহিত রক্তকণিকার সংখ্যার চেয়ে শ্বেত রক্তকণিকা বেশি তৈরি হয়ে যায়। আমরা সবাই জানি যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার 500 গুণ বেশি, 500 গুণ সংখ্যায় বেশি থাকে। কিন্তু যদি এমন হয় যে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি, যার কারণে কম্পারেটিভলি, ঠিক আছে, লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেছে, তখন তাকে আমরা বলি লিউকেমিয়া। তখন দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয়, রোগ অনেক বেশি আসতে পারে। তোমরা বলতে পারো যে ভাই শ্বেত রক্তকণিকা তো রোগ প্রতিরোধ করে, শ্বেত রক্তকণিকার সংখ্যায় যদি এত বেড়ে গেছে, তার তো রোগ হওয়ারই কথা না। কিন্তু আসলে জিনিসটা এরকম না, শ্বেত রক্তকণিকার সংখ্যা হইলেও সে আসলে ফাংশনাল শ্বেত রক্তকণিকা তৈরি করে না, সে আসলে মানে ক্ষতিগ্রস্ত বা এরকম শ্বেত রক্তকণিকা তৈরি করে যে আসলে কোনো কাজ করতে পারে না। সো আলটিমেটলি তার রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাও কমে যায়। আমরা যদি দেখি, এই যে অস্থিমজ্জা থেকে অত্যধিক হারে শ্বেত রক্তকণিকা উৎপাদনের কারণে পরোক্ষভাবে লোহিত রক্তকোষ এবং অনুচ্চক্রিকার উৎপাদন কমে যেতে পারে, যার কারণে লিউকেমিয়া হয়, এবং এটাকে ব্লাড ক্যান্সার বা এই যে লিউকেমিয়াকে রক্তের ক্যান্সারও বলা হয়। যদিও এটা আসলে ওই ক্যান্সারের যে মেইন জিনিসটা, ক্যান্সারিয়াস কোনো একটা পদার্থ থাকবে, কোনো একটা টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে হবে, জিনিসটা এরকম না, কিন্তু ব্লাড ক্যান্সার বলতে আসলে এটাকেই বোঝায়। তারপরে যদি আমরা যাই, এখানে অনেক ধরনের সমস্যার কথা আছে, কি কি সমস্যা হইতে পারে। তবে আমরা যদি একটু এখানে আসি যে কি হইতে পারে, এই যে অত্যধিক হারে, এই যে ধরো অধিক হারে
অধিক হারে রক্ত উৎপন্ন হইলেও, শ্বেত রক্তকণিকা উৎপন্ন হইলেও আসলে ক্যান্সার কোষ এবং শ্বেত রক্ত কোষের স্বাভাবিক কাজ রোগ প্রতিরোধে অক্ষম। মানে সে আসলে সংখ্যায় অনেক বেশি, শ্বেত রক্তকণিকাগুলো সংখ্যায় অনেক বেশি, বাট কাজ করতে পারে না, কাজে সে অক্ষম, যার কারণে অনেক রোগ তার হয় এবং সে অনেক রোগ এসে মারা যাইতে পারে। কিন্তু সুখের কথা হচ্ছে এই রোগেরও এখন আসলে অনেক কার্যকরী চিকিৎসা আছে, বাংলাদেশে আছে। আগে বাংলাদেশে এটার চিকিৎসা করা যেত না, ইন্ডিয়া বা বিদেশে অন্য কোনো দেশে যাইতে হইতো। তো বাংলাদেশে এখন চিকিৎসা আছে এবং এটা আমার নিজের মেডিকেল কলেজেই আছে, যে এই যে ঢাকা মেডিকেল কলেজে, ঠিক আছে, অস্থিমজ্জা প্রতিস্থাপন এখন সম্ভব হয়। আমাদের অস্থিমজ্জা প্রতিস্থাপনের ইউনিট সেট করা হয়েছে হেমাটোলজির। তো এখানে আসলে বোন মেরু ট্রান্সফার বা ট্রান্সমিট করা যায়, বোন মেরু একজনের থেকে আরেকজনের দেহের মধ্যে প্রতিস্থাপন করা যায়। তখন দেখা যায়, দেখো বোন মেরু ফ্যাক্টরিতে যদি সমস্যা হয়, প্রোডাক্ট সমস্যা হবে। ফ্যাক্টরি যদি আমি চেঞ্জ করে ফেলি, বোন মেরুটাই যদি প্রতিস্থাপন করে ফেলি, তাহলে কিন্তু রোগটা আসলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আরও অনেক চিকিৎসা আছে, কিন্তু এটা একটা খুবই কার্যকরী পদ্ধতি, যদিও খুব ব্যয়বহুল ছিল। তো এখন আসলে জিনিসটা সরকারি এরকম হাসপাতালে চলে আসার কারণে ব্যয়টা অনেকাংশে কমে গেছে। আচ্ছা, হার্ট অ্যাটাক আর আছে বাতজ্বর। আমরা যদি একটু কই গেল, এই যে এখানে আছে। আচ্ছা, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক নিয়ে যদি একটু পড়ালেখা করি, হার্ট অ্যাটাকের বেসিকটা আমি বলে দিই, পুরাটা তুমি রিডিং পড়লেই বুঝবা। দেখো আমাদের দুইটা জিনিসের সমস্যা হয়, একটা হচ্ছে স্ট্রোক, একটা হার্ট অ্যাটাক। যে স্ট্রোক কী জিনিস, হার্ট অ্যাটাক কী জিনিস, এটা আমরা আসলে বুঝি না, ঠিক আছে। অনেক সময় ব্যস্ত, অনেকে উল্টা বলে যে হার্টের মধ্যে স্ট্রোক হয়েছে, ব্রেনের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে, এই ধরনের কথাবার্তা তোমরা শুনবা। তারপর বেসিকটাকে বুঝি যে কী জিনিসটা হয়। হার্ট অ্যাটাক হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের মধ্যে যে রক্তনালীগুলি আছে, যে রক্তনালীগুলি হৃৎপিণ্ডকে রক্ত দেয়। দেখো হৃৎপিণ্ড নিজেও তো একটা অর্গান, তারও তো রক্ত দরকার। তাহলে তার রক্তগুলি যেই নালীগুলি সাপ্লাই দেয়, সেই নালীগুলির মধ্যে যদি ব্লক হয়ে যায়, চর্বির কারণে ব্লক হইতে পারে, অন্য কোনো কারণে ব্লক হইতে পারে, যদি ব্লক হয়ে যায়, অক্সিজেন হৃৎপিণ্ড নিজেই পাবে না। এই যে অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের কোষগুলি মারা যাইতেছে, এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। বুঝছি? এই হচ্ছে গিয়া জিনিস। আমরা যদি একটু দেখি, এই যে দেখো মায়োকার্ডিয়াম ইনফ্রাকশন বলা আছে। মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড নিজে, আর ইনফ্রাকশন মানে হচ্ছে অক্সিজেনের অভাবে মারা যাওয়া। তাহলে এই দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের মেইন শব্দ। যে রক্ত জমাট বাঁধার কারণে যদি রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, কোথায়? হৃদযন্ত্রের মধ্যে, হৃদযন্ত্রের ভিতরে, শরীরের অন্য কোথাও না, হৃদযন্ত্রের ভিতরে যদি রক্ত প্রবাহ বন্ধ হয়ে সে নিজেই আর অক্সিজেন না পায়, তখন তাকে আমরা হার্ট অ্যাটাক বলি। ঠিক আছে, বিভিন্ন কারণে হার্ট অ্যাটাক হইতে পারে, তবে মেইনলি হার্ট অ্যাটাকটা আমাদের যেই লাইফস্টাইল তার কারণেই হয়। আমাদের শরীর দেখা যায় অনেক বেশি মোটা, ঠিক আছে, আমরা পরিশ্রম করি না। আমাদের খাবারের যে স্টাইল, সেই স্টাইলের কারণে দেখা যায় অনেক ধরনের চর্বি জাতীয় পদার্থ আমাদের রক্তনালীতে জমা হইতে পারে, জমা হয়ে হয়ে রক্তনালীটা ছোট করে দেয়, রক্তনালী ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়। বা আমাদের যে বিষণ্ণতা, আমাদের দুশ্চিন্তা, এগুলোও কিন্তু আমাদের হৃৎপিণ্ড, আমাদের যে মস্তিষ্ক, প্রত্যেকটা জায়গার মধ্যে এফেক্ট করে, ওইখান থেকে জিনিসগুলো হইতে পারে। তো এখানে এগুলাই আসলে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে যে কি কি কারণে আমাদের হার্টের সমস্যাগুলি এখন এত বেশি হচ্ছে। ঠিক আছে, ওকে, এগুলো আসলে একটু রিডিং পড়বো। এগুলো থেকে প্রতিকারের পরামর্শ তো আসলে মানে খুবই জানা, যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। সর্বশেষ আমাদের একটাই আছে, সেটা হচ্ছে বাতজ্বর। আমরা যদি একটু বাতজ্বর নিয়ে পড়ালেখা করি। আচ্ছা, তো বাতজ্বর আসলে এক ধরনের মানে হৃৎপিণ্ডের যে বিভিন্ন ধরনের কপাটিকা আছে, ভালভ আছে, হৃৎপ্রাচীর আছে, এগুলার রোগ, এবং এই রোগগুলি এই যে আমাদের স্ট্রেপ্টোকক্কাস অণুজীবের আক্রমণ থেকে হইতে পারে, ঠিক আছে, মধ্যকর্ণের প্রদাহ থেকে হইতে পারে, টনসিলের প্রদাহ থেকেও পরবর্তীতে আসলে বাড়তে বাড়তে জিনিসগুলি বাতজ্বরের মতো লেভেলে, রিউমেটিক ফিভারের মতো লেভেলে চলে যেতে পারে। এবং এখানে পুরা হৃৎপিণ্ডটা আক্রান্ত না হইলেও দেখা যায় যে হৃৎপেশি, যে আমাদের যে হৃৎপিণ্ডের যে মাসেল ছিল, হৃৎপেশি, কপাটিকা, ঠিক আছে, এইগুলি ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে হৃৎপিণ্ড যথাযথভাবে পাম্প করতে পারে না, রক্তে প্রবাহ কমে যায়, পুরো বডিতে রক্তের প্রবাহ কমে যায়। আমাদের যদি পেশি ক্ষতিগ্রস্ত হয়, কপাটিকা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্লাড পাম্পিংয়েও ক্ষতিগ্রস্ত হবে, ব্লাড ঠিক মতো পাম্প করতে পারবে না, পাম্প না করতে পারলে পুরো বডিতে অক্সিজেনের সাপ্লাই কমে যাবে। অক্সিজেনের সাপ্লাই যদি কমে যায়, তাহলে আমি কি দুর্বল ফিল করব, আমার শক্তি উৎপন্ন হবে না। তাহলে এই ধরনের সমস্যা দেখা দেয়। এবং যদি প্রথমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা যায়,
তাইলে পেনিসিলিয়াম জাতীয় যেই ওষুধ, এই যে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে পেনিসিলিন জাতীয় ওষুধ যথাযথ ব্যবহার করে সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। তবে দেখা যায় অনেকেই মানে যদি পরবর্তী স্টেজে মানে অনেক বেশি কমপ্লেক্স অবস্থায় চলে গেলে অনেকে মারাও যেতে পারে, খুবই আসলে ডেঞ্জারাস রোগ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটিভাবে জিনিসপত্র, আমাদের চ্যাপ্টার শেষ। আশা করি তোমাদের হৃৎপিণ্ড রিলেটেড কোনো সমস্যা, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট ছিল। দেখো ওই চ্যাপ্টারটা অনেক বড় বলে সেকেন্ড পার্টে নেওয়া লাগছে, রেকর্ডিং করে দেওয়া লাগছে, কিন্তু এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই রেকর্ডিংটা ভালো মতো দেখতে হবে, এবং যে বন্ধুরা আসলে ক্লাসটা করতে পারেনি তাদেরকে বলতে হবে যে এই রেকর্ডিংটা করো। আরেকটা জিনিস আমরা একটু শেষ টপিক হিসেবে দেখব, সেটা হচ্ছে রক্তের। ঠিক আছে, আমরা পড়ছিলাম যে রক্তের গ্রুপিং এবং কে কাকে রক্ত দিতে পারে কে কাকে পারে না, এইটার একটা জিনিস আসলে বিহিত আসলে করা দরকার। আমরা বুঝি না এটা, যে ভাই এটা একটু বোঝায় দেন, আমি এটা একটু বই থেকে তোমাদেরকে বোঝাই দিই। আচ্ছা, এইখান থেকেও যে দান করতে পারবে যে দান করতে পারবে না, এটা এখান থেকেও যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা একটু মানে আগের পড়ালেখার দিকে চিন্তা করি যে ব্লাড গ্রুপিংটা কেমনে করছিলাম। ব্লাড গ্রুপিং দুটা জিনিস দিয়ে করছিলাম, একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা অ্যান্টিবডি, তাই তো? একটা ছিল অ্যান্টিজেন, একটা ছিল অ্যান্টিবডি। অ্যান্টিজেন আর এটা হচ্ছে অ্যান্টিবডি, তাই তো? এই দুটো জিনিস দিয়ে আমি হচ্ছে ব্লাড গ্রুপিং করছিলাম। তো এর মধ্যে কার ব্লাডের গ্রুপ এ হবে, কার ব্লাডের গ্রুপ বি হবে, এগুলো কি মনে আছে? ব্লাড গ্রুপ এ আর বি হইতেছিল অ্যান্টিজেনের ভিত্তিতে। তাহলে যার ব্লাড গ্রুপ এ তার মধ্যে এ অ্যান্টিজেন আছে, যার ব্লাড গ্রুপ বি তার মধ্যে বি অ্যান্টিজেন আছে, আর অপর সাইডে উল্টা অ্যান্টিবডি আছে। তাহলে এ যার ব্লাড গ্রুপ তার মধ্যে হচ্ছে গিয়া তোমার বি অ্যান্টিবডি আছে, আর বি যার ব্লাড গ্রুপ তার মধ্যে এ অ্যান্টিবডি আছে। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডিগুলি নর্মালি বিপরীত। আর এখানে যদি আসি এবি, এবির মধ্যে কোনোটাই নাই, মানে আমাদের কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু অ্যান্টিবডি আছে। কি অ্যান্টিবডি আছে? দুইটাই, এ আর বি দুইটাই আছে। সরি, এখানে দুইটাই আমাদের অ্যান্টিজেন থাকবে, কোনো অ্যান্টিবডি থাকবে না। আমরা যদি হলুদ দিয়ে একটু দেখি, এখানে এ বি দুইটাই অ্যান্টিজেন, কোনো অ্যান্টিবডি নাই, আর আমাদের ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, দুইটাই অ্যান্টিবডি। এই হচ্ছে কি আমাদের রক্তের গ্রুপিংটা মেইনলি, তাই তো? অ্যান্টিজেন অ্যান্টিবডির বেসিসে। এখন চিন্তা করে দেখো, মেইনলি আমাদের রোগ প্রতিরোধ করে কে? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি যার আছে সে সেই রক্তকে মারে ফেলবে। যেমন ধরো এই এর মধ্যে বি অ্যান্টিবডি আছে, তারপর এ অ্যান্টিবডি কিন্তু নাই। এ অ্যান্টিবডি থাকলে সে এ রক্তের গ্রুপকে বা রক্তকে আমরা চিন্তা করি যে ধ্বংস করে ফেলতো। তাহলে তোমার ধরো রক্তের গ্রুপ হচ্ছে এ, তোমার বন্ধুটা হচ্ছে বি, তুমি যে বি কে রক্ত দাও, বির মধ্যে কি এ অ্যান্টিবডি আছে না? তো এ অ্যান্টিবডি থাকলে তোমাকে মেরে ফেলবে। তাহলে বি যার রক্তের গ্রুপ তাকে এ দেওয়া যাবে? এ দেওয়া যাবে না। কিন্তু আবার চিন্তা করি এবি, এবির মধ্যে কি কোনো অ্যান্টিবডি আছে? এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, কিন্তু এ অ্যান্টিজেন কিন্তু দুটোর মধ্যে কমন আছে। অ্যান্টিজেনটা ফ্যাক্ট না, এখানে ফ্যাক্টটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে এ যে ব্লাড গ্রুপ সেখানে বি অ্যান্টিবডি আছে, কিন্তু এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, তাহলে এ বিকে এ ব্লাড দিতে পারবে। আবার ধরো বির মধ্যে এ অ্যান্টিবডি আছে, এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, তাহলে বি ও এ বিকে ব্লাড দিতে পারবে। আবার ধরলাম ওর মধ্যে দুইটা অ্যান্টিবডি আছে, কিন্তু এবির মধ্যে তো কোনো অ্যান্টিবডি নেই, তাহলে সে এবিকেও ব্লাড দিতে পারবে। তাহলে এবিকে ব্লাড কে দিতে পারবে? সবাই দিতে পারবে। এই যে এবি যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে সবাই, এবি ও সবাই এবিকে ব্লাড দিতে পারবে। কেন? কারণ এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। বুঝতে পারলাম? আবার যদি যাই ওর মধ্যে, দেখো ওর মধ্যে দুইটা অ্যান্টিবডি আছে, কোনো অ্যান্টিজেন নাই। তাহলে এ যদি তাকে ব্লাড দেয়, তার মধ্যে বি অ্যান্টিবডি আছে, তাহলে বিকে সে মেরে ফেলবে। আবার যদি এই যে তার তো বি অ্যান্টিবডি আছে, বি যদি তাকে ব্লাড দেয়, তার মধ্যে এ অ্যান্টিবডি আছে, বি অ্যান্টিবডি দুইটাই আছে, তাকে বি কেও সে মেরে ফেলবে। এ বির মধ্যে তো দুইটাই, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন, তার মধ্যে দুইটাই অ্যান্টিবডি আছে, এই বিও তাকে ব্লাড দিতে পারবে না। তাহলে ও কার থেকে ব্লাড নিতে পারবে? শুধু ওর থেকে নিতে পারবে, আর কারো থেকে সে ব্লাড নিতে পারবে না, কারণ তার মধ্যে দুইটাই অ্যান্টিবডি আছে। সে যেই ব্লাডই নিক সেই ব্লাড গ্রুপকেই সে মেরে ফেলতে পারবে। এ নিলে
তার জন্য বি অ্যান্টিবডি আছে, বি নিলে তার জন্য এ অ্যান্টিবডি আছে, এ বির জন্য এ বি দুইটা অ্যান্টিবডি আছে। বুঝতে পারলাম? কিন্তু যেহেতু তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, দুইটা অ্যান্টিবডি আছে, সে সবাইকে ব্লাড দিতে পারবে কিন্তু কারো থেকে নিতে পারবে না। সবাইকে ব্লাড দিতে পারবে কারণ তার দুইটা অ্যান্টিবডি আছে, কোনো অ্যান্টিজেন নেই। এটা হচ্ছে সার্বজনীন এ বি আর ওর জন্য। বাট এ আর বির জন্য যদি চিন্তা করি তাহলে এ কাকে দিতে পারবে? এ নিজেকে নিজে দিতে পারবে, হ্যাঁ পারবে। এ বিকে দিতে পারবে, কারণ কি? কারণ হচ্ছে এ বির মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। দেখো মেইন সমস্যা কি? অ্যান্টিবডি। আমি যার মধ্যে অ্যান্টিবডি আছে তারে দিতে পারবো না, হয় অ্যান্টিবডি আমার সাথে মিলা লাগবে বা অ্যান্টিবডি থাকা যাবে না। তাহলে এ এর সাথে দিতে পারবে কারণ এখানে অ্যান্টিবডি মিলে, আর এ বিকে দিতে পারবে কারণ এ বিতে কোনো অ্যান্টিবডি নাই। আবার যদি আমরা বির কথা চিন্তা করি, সেম, বি নিজেকে দিতে পারবে, বিকে দিতে পারবে কারণ বির সাথে তার মিলে, অ্যান্টিবডি মিলে, আর এ বিতে কোনো অ্যান্টিবডি নাই। তাহলে সিম্পল লজিক কি? অ্যান্টিবডিটা মিলতে হবে বা অ্যান্টিবডি থাকা যাবে না। বুঝতে পারলাম? আচ্ছা, এ বিতে যদি যাই, এ বি শুধু এ বিকে দিতে পারবে কারণ তার মধ্যে দুইটাই অ্যান্টিজেন আছে, সে যারেই দেখ শুধু ও বাদে সে কাউরেই আসলে দিতে পারবে না, তার মধ্যে দুইটা অ্যান্টিবডি আছে এবং বাকি সবার কাছেই কোনো না কোনো একটা অ্যান্টিবডি আছে, তাকে মেরে ফেলবে। সে যদি এ কে দেয় তো তার জন্য বি অ্যান্টিবডি আছে, বি কে দেয় এ অ্যান্টিবডি আছে, ওকে দিলে এ বি দুইটা অ্যান্টিবডি আছে, সে যাকে দিবে সেই আসলে ধ্বংস করে ফেলবে, এই জন্য এ বি কাউকেই দিতে পারে না। তো এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক জিনিস যে আমরা কাকে রক্ত দিতে পারবো, কাকে পারবো না। কিন্তু কথা হচ্ছে এটা কি আসলে খুব একটা ফলো করা হয়? এটা আসলে খুব একটা ফলো করা হয় না। আলটিমেট জিনিসটা হচ্ছে যেই ব্লাড গ্রুপ ওই ব্লাড গ্রুপই দিতে হয়। কেন? কারণ এই জিনিসটা বাদেও এখানে আবার পজিটিভ নেগেটিভের কাহিনী আছে, আরএস ফ্যাক্টর আছে। আরএইচ ফ্যাক্টর দিয়েও আমরা একটা হিসাব করতে পারি যে যার মধ্যে আরএইচ ফ্যাক্টর নাই তারে আমি দিতে পারবো না, যার মধ্যে আছে তারে দিতে পারবো, এরকম একটা জিনিস আমরা করতে পারি। তার জন্য আরেকটা চার্ট আছে, বাট ওইটা আসলে ফিজিবল না, ওটা বাস্তব না। ঠিক আছে? আমরা আসলে এত চিন্তা করে কারোর ব্লাড দিই না। দেখা যায় যে আমাদের রক্ত যখন দরকার হয় আমরা এ পজিটিভের জন্য এ পজিটিভই খুঁজি, বি পজিটিভের জন্য বি পজিটিভই খুঁজি, তাই না? আমরা অন্য ব্লাড গ্রুপকে কিন্তু দেই না সতর্কতার স্বার্থে। কিন্তু এমন যদি হয়, ধরো আশেপাশে কেউ নেই, তুমি একটা আইসোলেটেড জায়গায় আসো, তোমার আশেপাশে কেউ নেই, আসার সম্ভাবনাও নেই, কিন্তু রক্ত দরকার, তখন আসলে এইভাবে চিন্তা করে আরেক গ্রুপের রক্ত দেওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই এরকম না যে ধরো এ বিটটা তোমার বি এরকমকে দেওয়া যাবে না, বা ওরটা অন্য কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে ওই সময়ের জন্য যখন স্পেশাল কেস। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের রক্তের কাহিনী। এর বাইরে আশা করি আর কিছু আমাদের দরকার নাই। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আসলে ক্লাসের পরে আরেকটা পার্ট রেকর্ডিং করা ক্লাসটা দেখতেছো, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আশা করি ওই ক্লাসের পরে এই ক্লাসটা করবে। এই ক্লাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বেশি ইম্পর্ট্যান্ট জিনিসপত্র এখানে আছে, তো এটা বুঝবা, এরপরে বইটা একটু রিডিং করবা। আশা করি এই পার্ট থেকে কোনো সমস্যা আর হবে না। তো ঠিক আছে, তোমাদেরকে আসলে প্রথম দুঃখিত যে ক্লাসটা একটু লেট হয়ে গেল, এবং পরবর্তী কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ, টাটা।